জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে আজকের অসাধারণ একটি প্রোগ্রামে আমরা উপস্থিত হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, লাখ লাখ দরুদ সালাম প্রেরণ করছি বিশ্বমানবতার মুক্তিদূত সরওয়ারে কায়নাত বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই বিপ্লবের সকল শহীদদের। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল শহীদদের জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আজকে যে প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি আবেগ আমার জড়িত আছে। এই প্রতিষ্ঠানের প্রতি অনেক বেশি ভালোবাসা কাজ করে এবং যেই অডিটোরিয়ামের নামে যে ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে শহীদ মীর কাসেম আলী, আমাদের আবেগের জায়গা, আমাদের খুবই শ্রদ্ধাভাজন। বাংলাদেশের লক্ষ লক্ষ মুক্তিহারা মানুষের যারা আশা দেখিয়েছে, যারা স্বপ্ন জুগিয়েছে, সেই সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী ভাই। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের জীবনী পড়েছি, অনেক বেশি আপ্লুত হয়েছি, অনেক বেশি মোটিভেটেড হয়েছে এবং আমরা আমাদের ছোটোবেলা থেকে যখন আলো পেয়েছি সবসময় শহীদ মীর কাসেম আলী ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করতাম। ওনার যে চেতনা, ওনার যে আবেগ, ওনার যে দায়িত্বশীলতা, ওনার যে কোনো কাজের প্রতি কনসিস্টেন্সি, মানবতার প্রতি ওনার যে দরদ, সে ধরনের মানুষ হওয়ার চেষ্টা করতাম। এবং মীর কাসেম আলী ভাই সারাটা জীবন তিনি মানবতার জন্য কাজ করে গিয়েছেন। আমার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, আব্বার ব্যবসার সুবাদে পার্বত্য চট্টগ্রামে থাকার সুযোগ হয়েছে। তো পার্বত্য চট্টগ্রামে আপনারা যারা গিয়েছেন আপনারা জানেন খুবই রিমোট এরিয়া। আমরা যখন রাঙ্গামাটির দিকে যাই, কাপ্তাই লেকের ওইখানে, আমরা আগে দেখতে পাইতাম আমাদের উপজাতি যারা আছে, চাকমা, মারমা, ত্রিপুরা, রাখায়ন, এই মানুষগুলো ওই অঞ্চলের সামান্য অসুস্থ হলে মারা যেত, ট্রিটমেন্ট পাইতো না। কিন্তু এই শহীদ মীর কাসেম আলী ভাই পার্বত্য চট্টগ্রাম একদম ওই প্রত্যন্ত এলাকায় তিনি হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, ইবনে সিনা হাসপাতাল প্রতিষ্ঠা করেছেন, মেডিকেল করেছেন এবং এখান থেকে ঢাকা থেকে কষ্ট করে আপনাদের মতো ডাক্তার ওখানে গিয়ে এই উপজাতি মানুষদের ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং ওখানে স্কুল করেছেন, কলেজ করেছেন, মাদ্রাসা করেছেন, ওখানকার মানুষের কর্মসংস্থান করার জন্য অসংখ্য তিনি ওইখানে ছোট ছোট উদ্যোগ হাতে নিয়েছেন। এবং সারাটা জীবন আজকে বাংলাদেশে যত বড় বড় প্রতিষ্ঠানগুলো আমরা দেখতে পাই, সেই প্রতিষ্ঠানগুলো ওনারা তৈরি করেছেন এবং যুবকদেরকে যেন তারা বুদ্ধিভিত্তিকভাবে যেন ম্যাচিওর হইতে পারে সেই জন্য অনেকগুলো think tank প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং পুরো মুসলিম উম্মার জন্য অনেকগুলো উদ্যোগ আমরা দেখতে পাই। তো এই ধরনের সমাজের গোল্ডেন মানুষগুলোকে পুরো বিশ্বের পুরো মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার মতো উপযোগী মানুষ, সেই মানুষদেরকে খুনি হাসিনা গত 16 বছরে তাদের উপর নির্মম নির্যাতন নিষ্পেষণ করেছে। শহীদ মীর কাসেম আলী ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডামূলক অসংখ্য অভিযোগ নিয়ে এসেছিল এবং তাকে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছিল এবং ফাঁসি দিয়ে শুধু ক্ষান্ত হয়নি। আজকে আমাদের অনুষ্ঠানের অন্যতম গেস্ট আরমান ভাই, সে আরমান ভাইকে গুম করে রাখা হয় এবং সেই সময়ের কথা চিন্তা করতাম, মীর কাসেম আলী ভাইকে ফাঁসি দিয়ে দেওয়া হলো এবং তার পরিবারের সবচেয়ে প্রিয় সন্তান আরমান ভাইকে গুম করে রাখা হলো। আমরা কিছু করতে পারলাম না। 14 সালে 15 সালে আমার এখন মনে আছে, আমরা যখন এলাকায় ছিলাম চট্টগ্রামে, আমরা সকাল বিকেল আমরা মিছিল করতাম, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতাম এবং আমাদের স্বপ্ন ছিল আমরা প্রয়োজনে জীবন দেব, শহীদ হব, কিন্তু আমাদের যারা নেতৃবৃন্দ আছে, যারা এই মানবতার জন্য যারা কাজ করে যাচ্ছে, যাদের বিরুদ্ধে অন্যায়ভাবে বিভিন্ন ধরনের অভিযোগ দেওয়া হচ্ছে, এই মানুষগুলোকে আমরা মুক্তি করব, প্রয়োজনে আমরা জীবন দেব, শহীদ হব। এবং সেই শাহাদাতি তামান্না নিয়ে 13 সালে 14 সালে 15 আমরা দীর্ঘ সময় জন্য আমরা লড়াই চালিয়ে গিয়েছি। তো এই 24-এর যে জুলাই বিপ্লব হয়েছে, সেই জুলাই বিপ্লবটা একদিনে হয় না, সেটার একটা কনসিকুয়েন্স আছে। সেই জুলাই বিপ্লবের যে চেতনা, সেই বীজটা বপন করে দিয়েছিল এই শহীদ মীর কাসেম আলী ভাইরা এবং সেই শহীদ মীর কাসেম আলী ভাই আপনাদের এই প্রতিষ্ঠানের অন্যতম ফাউন্ডার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি শহীদ মীর কাসেম আলী ভাইকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং এই জুলাই বিপ্লবের যখন
আন্দোলনের শুরু থেকে নীতি নির্ধারণ এবং মাঠ পর্যায়ে সমন্বয়ের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার সুযোগ করে দিয়েছিল। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল, ওই সময়ে 19শে জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত যখন কেউ ছিল না, যখন আন্দোলনটাকে ম্যানেজ করার জন্য বিভিন্ন পক্ষ চেষ্টা করছিল। আজকে যারা প্রথম সারি সমন্বয় আছে তাদের একটা পক্ষ, তারা ইন্টেলিজেন্সের দ্বারা বিভিন্ন পক্ষ দ্বারা প্রভাবিত হয়ে তখন তারা বলছিল ক্যাম্পাসগুলো আন্দোলন করার জন্য, অথবা আন্দোলন ফেসিবাদ বিরোধী আন্দোলন করার পক্ষে তারা ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ এই আন্দোলন তখন কিছু মানুষের হাতে ছিল যারা এই রাষ্ট্রের বিভিন্ন ধরনের লোভের কাছে তারা বিক্রি হয় নাই, তারা সত্যের উপর অটল ছিল। তাদের মাথায় গত 16 বছরে যে ফেসিবাদ, হাজারো মায়ের সন্তান হারা মায়ের বাবার কান্নার ছবিগুলো তাদের কাছে স্পষ্ট ছিল। এবং আমরা তখন প্রতিজ্ঞা করেছিলাম প্রয়োজন আমরা সবাই জীবন দেব, কিন্তু আমরা আর পেছনে আসবো না। খুনি হাসিনা যতক্ষণ না পতন হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এবং এই বিপ্লবে ইবনে সিনার সাথে আমার অনেকগুলো স্টোরি আছে, সেগুলো আপনাদের এখানে বলা দরকার। 15 জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসীরা আমাদের ভাই বোনদেরকে মেরে রক্তাক্ত করেছিল, সেই রক্তাক্ত চেহারাগুলো আপনারা দেখেছেন, আমাদের বোনদের রক্তাক্ত চেহারাগুলো। এবং আমাদের এই ভাই বোনদেরকে নিয়ে যখন আমরা ঢাকা মেডিকেলে যাচ্ছিলাম, মেডিকেল আমরা ট্রিটমেন্ট পাচ্ছিলাম না, ছাত্রলীগের সন্ত্রাসীরা দফায় দফায় সেখানে আমাদের উপর হামলা করছিল। এরপরে যখন আমরা যোগাযোগ করছিলাম বিভিন্ন জায়গায়, বিভিন্ন প্রাইভেট মেডিকেলে তখন আমরা যাচ্ছিলাম, সেই প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে আমাদেরকে ফেরাই দিচ্ছিল, তারা আমাদের ভাইদেরকে রিসিভ করছিল না। কিন্তু ওই সময়ে ইবনে সিনার আমাদের যারা সম্মানিত ডাক্তাররা আছে, আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা আছে, তারা আমাদেরকে উজাড় করে নিয়েছিল। এবং ইবনে সিনার সেই 15 জুলাই আমি আমার এই কল্যাণপুর থেকে শুরু করে লালবাগ আমরা যেখানে পাঠাইছি, আমাদের আর চিন্তা করতে হয় নাই। অন্য মেডিকেলে পাঠানোর পর আমাদের চিন্তা করতে হয় এই ইনফরমেশন ছাত্রলীগ অথবা ওদেরকে দেওয়ার পরে শিক্ষার্থীদের উপর তারা হামলা করতে পারে। কিন্তু ইবনে সিনা যাওয়ার পর মনে হচ্ছে না, এটা আমার একজন অভিভাবকের কাছে আমি গিয়ে দিয়েছি, এখন আমরা আর চিন্তা করতে, ট্রিটমেন্ট নিয়ে আমার চিন্তা করতে হবে না। এবং এই 15 জুলাইয়ের পর থেকে আপনারা জানেন পরবর্তীতে 16 জুলাই আমাদের সারা দেশে 6 জন ভাই শহীদ হয়। এবং 19শে জুলাই থেকে ইন্টারনেট ব্ল্যাক আউট, এবং 19শে জুলাইয়ের পর থেকে যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, সাভার সহ সারা দেশে মুক্তিকামী ছাত্র জনতা রাস্তায় নেমে পড়ে। এবং 19শে জুলাই আমি নিজে একজন রোগী নিয়ে ইবনে সিনা এখানে কল্যাণপুরে এসেছিলাম, এবং আমাদের একজন ভাইকে গুলি করছিল, তার মাথার মগজ বের হয়ে গেছিল। আসার সাথে সাথে আমাদের ইবনে সিনার স্টাফরা, মনে হচ্ছে তার আপন ছোট ভাই, আপন ভাই, আপন তার পিতামাতা হাসপাতালে আসছে, সাথে সাথে তারা রিসিভ করার পরে তারা ট্রিটমেন্ট করার জন্য যা যা করা দরকার তারা সব কিছু করতেছিল আলহামদুলিল্লাহ। তো এই সময়ে এই পুরো জুলাই বিপ্লব জুড়ে আমাদের ভাই বোনদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, আহতদের ট্রিটমেন্টের ব্যবস্থা করা, এই সব জায়গায় ইবনে সিনার যারা দায়িত্বশীল পর্যায়ে আছেন, আমাদের সম্মানিত শিক্ষকরা আছেন, চিকিৎসকরা আছেন, ইবনে সিনার ছাত্র ছাত্রী আমাদের ভাই বোনরা আছেন, তারা অগ্রণী ভূমিকা পালন করেছে। সে কারণে আমরা আজীবন ইবনে সিনা কর্তৃপক্ষের কাছে, এখানকার আমরা যারা কর্তৃপক্ষ যারা আছে তাদের কাছে আজীবন আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নিক, এই প্রতিষ্ঠানের যে সাদকায়ে জারিয়ামূলক কাজ সেই কাজগুলোকে কবুল করে নিক, আল্লাহুম্মা আমিন। এই জুলাই বিপ্লব জুড়ে আমরা অনেকে প্রত্যাশা এবং প্রাপ্তি নিয়ে আলাপ করি, অনেক হতাশার বিষয়, আশার বিষয় আলাপ করি। কিন্তু দিন শেষে দেখেন, 1 বছর পরে যখন আমরা আলোচনা করি, অথবা জুলাই বিপ্লবের পরে আমি যদি বলি আমার সবচেয়ে খুশি সংবাদ কি জানেন? আমার সবচেয়ে খুশি সংবাদ হচ্ছে আমরা আমাদের শহীদ মীর কাসেম আলী ভাইয়ের আরমান ভাইকে ফিরে পেয়েছি। দুঃখিত। আমরা আমাদের আজমি ভাইকে ফিরে পেয়েছি, এবং আয়নাগরে যারা বন্দী ছিল অসংখ্য মজলুম ভাই বোনদেরকে আমরা ফিরে পেয়েছি। 16 বছরে আমরা যারা আমাদের পরিচয় দিতে পারতাম না, আমাদেরকে হত্যা করা যাচ্ছিল, আমাদের যখন ভাইদেরকে মারতো ক্যাম্পাসগুলোতে, তখন যাই নামাজ দাঁড়িয়ে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া, আল্লাহর কাছে সাহায্য চাওয়া ছাড়া আর কিছুই ছিল না। সেই জায়গায় আমরা আজাদি পেয়েছি। আজকে দেশের মুসলমানরা তাদের পরিচয় দিতে পারছে, আমাদের ইসলামের যে ভ্যালুসগুলো আছে, ফেস্টিভগুলো আছে, সেগুলো আমরা করতে পারছি। দেশের মানুষ মত প্রকাশের স্বাধীনতা পেয়েছে, স্বাধীনভাবে কথা বলতে পারছে। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় আজাদি, সবচেয়ে বড় মুক্তি। বিপ্লবের পরে অনেক বড় সুযোগ
আমাদের ছিল 1 বছরে, কিন্তু আজকে আমরা যাদেরকে ক্ষমতায় বসাইছি, যারা শহীদদের রক্তের উপর বসেছে, তারা আজকে তাদের সেই শহীদদের রক্তের কথাগুলো তারা ভুলে গেছে। তারা বিলাসিতায় অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছে। তো আমরা অনেক বেশি হতাশ হয়েছি। কিন্তু আমরা বলতে চাই, আমাদের জুলাই বিপ্লবে এবং বিগত 16 বছরে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমাদের এই শহীদদের যে আকাঙ্ক্ষা, যে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ, সেই বিনির্মাণ বাস্তবায়ন না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। এই জন্য যদি আরও জীবন দিতে হয়, সেই জীবন দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা কখনো কারো কোনো হুমকি, কারো কোনো ধরনের প্ররোচনা, কোনো প্রণোদনায় আমরা কখনো বিক্রি হব না ইনশাআল্লাহ। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য, ইনসাফ কায়েমের জন্য এবং একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যে যে কাজ করা দরকার, সেই কাজগুলো আমরা করবো ইনশাআল্লাহ। তো আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমার কাছে মনে হচ্ছে আমাদের একদল সৎ, দক্ষ, আদর্শ দেশপ্রেমিক নাগরিক দরকার। আমাদের নেতৃত্বের আমূল পরিবর্তন দরকার। সেই নেতৃত্বের আমূল পরিবর্তন করার জন্য আমরা যারা আছি, আমাদেরকে নেতৃত্ব দিতে হবে। আজকে আমরা এখানে মেডিকেলের শিক্ষার্থী ভাই বোনরা আছি, আমাদেরকে শপথ নিতে হবে এবং সারা দেশের আপামর ছাত্র জনতা আমাদেরকে শপথ নিতে হবে। আমরা যদি শপথবদ্ধ হতে পারি, শহীদদের আকাঙ্ক্ষা লালন করতে পারি এবং সে অনুযায়ী আমরা যদি লড়াই চালিয়ে যেতে পারি, ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অনেক বেশি সম্ভাবনা ইনশাআল্লাহ। শহীদদের আকাঙ্ক্ষার আলোকে আবু সাঈদ, ওয়াসিম, শান্ত, মুগ্ধ, শহীদ আলী রায়হান ভাইদের যে চেতনা, তাদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার আলোকে এবং আমাদের শহীদ নেতৃবৃন্দের আকাঙ্ক্ষার আলোকে একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।